অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। সাক্ষ্য গ্রহণকাল, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, আহত বেশ কয়েকজন। দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে পদত্যাগ, কারণ দেখিয়েছেন অসুস্থতা। আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভোক্তাদের। জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। 5 টাকা লিটারে আবার বাড়তি করা হয়েছে। এভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষ তো ভোগান্তিতে পড়ে যাবে। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, লেবানন ইসরায়েল সংঘাত চলছে। সমাধানের বার্তা ট্রাম্পের, নিরাপত্তা পরিষদে বৈঠক। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হলো। আগামীকাল থেকে শুরু হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন করেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গায় প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। অভিযোগ শোনানোর সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কান্নায় ভেঙে পড়েন। তখন সোহেল রানা তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। পরে রামিসা হত্যার সাথে জড়িত না থাকার দাবিও করেন সোহেল রানা। আসামি পক্ষের আইনজীবী জানান, মামলার শুনানিতে আসামি নির্দোষ দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হবে। আমাদের বক্তব্য ছিল এই মামলা যেহেতু ডিএনএ রিপোর্টে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতিতে বিজ্ঞাপন আবেদন করেছিলেন। বিজ্ঞাপনে আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এই মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম বিতর্কিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। এর আগে 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এম জুবাইদুর রহমান পদত্যাগ করলে সেদিনই নিয়োগ দেওয়া হয় খুরশিদ আলমকে। আজই নতুন চেয়ারম্যানের যোগদানের কথা রয়েছে। এস আলমের সাবেক যারা ব্যাংক ডাকাতি করে নিয়ে গেছে তাদেরকে যত টাকা নিয়ে গিয়েছে তার মধ্যে মাত্র 7% টাকা দিয়ে আবার তাদেরকে বসানোর চেষ্টা করতেছে। এখানে আমাদের নির্বিচারে আমাদের পুলিশ আমার মাথা বাড়ি দিয়ে মাথা ফাটা ফেলাইছে। আমার মাথা এই যে আঘাত দেখেন, রক্ত জর্জরে পড়ছে। যে চোর একবার ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়েছে তার আমরা চাই না।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি জানাবেন যে নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে কিনা? ধন্যবাদ তমা। আমি এই মুহূর্তে ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছি। যেমনটি আমি সকাল থেকে জানাচ্ছিলাম যে সকালেই কিন্তু ইসলামী ব্যাংকের যেই গ্রাহক ফোরাম রয়েছে সেই গ্রাহক ফোরাম ব্যাংকের সামনে অবস্থান কার্যক্রম ঘোষণা করে এবং তারা সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে কিন্তু পুলিশ যখন তাদেরকে সরে যেতে বলে তারা কিন্তু না সরার কারণে পুলিশের সাথে সংঘর্ষ এবং টিয়ারসের লাঠিচার্জের মতো ঘটনা ঘটে এবং পরবর্তীতে তারা কিন্তু আবারও এসে সেই ব্যাংকের সামনে অবস্থান নেয় এবং রাজধানীর যে দিলকুশা এলাকা জুড়েই কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের যারা আছে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো বেলা 12টার দিকে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছে তাদের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবির মধ্যে অন্যতম ছিল যে সাবেক যেই এমডি রয়েছে ডক্টর জুবাইদুর রহমান তাকে পুনর্বহাল করা এবং বর্তমান যে চেয়ারম্যান নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পরে ডক্টর খুরশিদ আলম তার অপসারণ এবং তারা আরও একটি যে দাবি করেছে সেটি হলো বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে সে গভর্নরের পদত্যাগের দাবি করেছে। আর তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে ইসলামী ব্যাংকের যেই টাকা এস আলম গ্রুপ নিয়ে গিয়েছে বিদেশে পাচার করেছে সেই টাকার ক্ষতিপূরণের জন্য এস আলম গ্রুপের যেই বর্তমান সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি জব্দ করা এবং এস আলম গ্রুপের যত কোম্পানি রয়েছে সেই কোম্পানির শেয়ার জব্দ করে সেই শেয়ার বিক্রি করে শেয়ারের টাকা দিয়ে এস আলম গ্রুপের যে ঋণ রয়েছে সেই ঋণের সমন্বয়ের তারা অন্যতম আরেকটি দাবি রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে দিলকুশা অবস্থান করছে। এই ছিল আমার কাছে রাজধানীর দিলকুশা থেকে সর্বশেষ তথ্য। তমা। আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। ছুটি শেষ হওয়ায় সকাল থেকে কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। ট্রেন ও লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে জানান যাত্রীরা। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও ব্যস্ত যান্ত্রিক নগরে ফেরা। ছুটি শেষ হতেই রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে মানুষের ভিড়। এবার স্টেশনে নামার পর ট্রেনের ভেতরে বাড়তি কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। অবশ্য কিছু কিছু ট্রেন কিছুটা বিলম্ব পৌঁছানোয় মৃদু ক্ষোভও ছিল কারো কারো কণ্ঠে। আজকে আসলাম, আজকে তো ছুটি নেই। হ্যাঁ, ছুটি শেষ। ঈদ যাত্রা এবার ভালো, এবার ব্যবস্থাপনা চমৎকার হয়েছে বিগত দিনগুলো থেকে। আসতে তো ভয়াবহ কষ্ট, কারণ এই যে প্রায় 10 ঘন্টা পাঠাগুলো ফুলে গেছে, একটা সিট নেই, একটা 10 ঘন্টা একটা মানুষ দাঁড়ায় কি আসতে পারে? রেলপথের পাশাপাশি নদীপথেও রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা একের পর এক লঞ্চ ভিড় করতে শুরু করে। যাইতো খুব ভালো হয়েছে, আইতো খুব ভালো হয়েছে। সুন্দরভাবে আসছে লঞ্চে, অনেক ভালোভাবে আসা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধাপে ধাপে ঢাকায় ফিরছেন। এতে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী চাপ তৈরি হয়নি। নদী ও রেল লাইনের সমান্তরালে বাসে করেও অনেকে ফিরছেন এই চিরচেনা রাজধানীতে। মহাসড়কে বড় কোনো যানজট না থাকায় বাস যাত্রীদের ফিরে আসাও ছিল তুলনামূলক নির্বিঘ্ন। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানী আবারও তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন সবাই। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে 3 জুন, জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, ওই 6 শিশুর মায়েদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। মন্ত্রী বলেন, মায়েরা বিভিন্ন শহরে বসবাস করায় বিষয়গুলো শেষ করতে সময় লাগছে। এদিকে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে প্রত্যেক উপজেলায় একজন চিকিৎসক পাঠানোর কথাও জানান তিনি। মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন,
আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে, আমরা আরও স্যালাইন নিচ্ছি। এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। মূলধারার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। সরকার গণমাধ্যমের উপর কোনো চাপ সৃষ্টি করছে না। নির্বাচিত সরকারের সময় এবার আনন্দমুখর পরিবেশে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে ঈদ পরবর্তী সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, গণতন্ত্রের কবর রচিত হবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিজভী বলেন, বিরোধী দল সুষ্ঠু রাজনীতি করলে দেশের মঙ্গল হবে, কিন্তু মব কালচার তৈরি করে গণতন্ত্র বিরোধী কাজ করছে একটি দলের বট বাহিনী। এ সময় ডিএসসিসি প্রশাসক জানান, রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে শীঘ্রই রিকশা, ভ্যান, অটো চালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। আমাদের বেকায়দায় ফেলবে, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবে, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। তারপরে কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন। ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা বাড়ানো হয়েছে। রবিবার রাতে এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য ডিজেল 115 টাকা, অকটেন 145 টাকা, পেট্রোল 140 এবং কেরোসিন 135 টাকায় পুনর্নির্ধারণ করা হলো, যা আজ থেকে কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। গত 18 এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। $20 টাকা লিটারে বাড়তি ছিল, আর কালকে শুনলাম যে 5 টাকা লিটারে আবার বাড়তি করা হয়েছে। এভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষ তো ভোগান্তিতে পড়ে যাব। ঠিক আছে, তো এটা সরকারের কাছে আবেদন যে তেলের দামটা জানি এইদিকে একটু সীমাবদ্ধ করে আর কি। সরকারের কাছে বিনীত অনুরোধ, যেভাবেই হোক জানি এটা একটু কমানোর জন্য চেষ্টা করে। দৈনিক যে ইনকাম বাড়ে নাই, কিন্তু খরচ অনেক ব্যয়বহুল বেড়ে গেছে গা, যার কারণে আমরা কোনোভাবেই কুলাই উঠতে পারতেছি না। বিশ্ববাজারের সাথে সমন্বয় করে বাড়ানো হয়েছে জ্বালানির দাম, বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে এর কোনো প্রভাব পড়বে না। বিশ্ববাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও মূল্য হ্রাস করা হবে। বিভিন্ন খাত থেকে ভর্তুকি কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো সরকারকে নিতে বাধ্য হতে হবে। যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। চামড়া সংরক্ষণের সচেতনতার অভাবে কোরবানির চামড়ার সঠিক মূল্য পায়নি অনেকে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কোরবানির পরই লবণ প্রয়োগ না করায় অনেক চামড়া নষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। হাব হয় আপনার সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। একটি উদ্দেশ্য,
যে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়, আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। গতকাল সকাল পর্যন্ত 56,50,373 পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। দুগ্ধজাত পণ্য যাতে আমদানি করতে না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। একই সাথে দুধ উৎপাদনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে আলোচনা অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে। এই দুধ উৎপাদনে যাতে আমাদের চাহিদা অনুযায়ী এখন আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। চট্টগ্রামে একটি হোটেল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নন বড়ুয়া জয়। জয়, তাদের পরিচয় জানা গেছে কিনা জানাবেন, এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে কিনা সেই বিষয়ে কোনো, এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তমা আপনাকে। আমি যে জায়গায় আছি এটি যে হোটেলে মারা গেছে রয়্যাল পার্ক নামে ফার্স্ট লেকের একটি হোটেল, তো একেবারে চিড়িয়াখানার সাথে লাগোয়া এই হোটেলটি। তো এখানে গতকাল বিকাল 3টার দিকে তারা স্বামী স্ত্রী, তো বলা যায় যে ছেলেটি তার দ্বিতীয় স্ত্রী বলে আমরা জানতে পেরেছি। পুলিশ তাদের দুজনের মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো থানায় আগবসা তারাই নিয়ে গেছে একটু আগে। তো একটু আগে কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যেমনটা জানিয়েছেন যে তারা খতিয়ে দেখছেন, যেহেতু তারা প্রাথমিক ধারণা করছেন স্ত্রী, ওনার নাম হলো সোনিয়া, তার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। তাদের পরিচয় জানা গেছে তারা চট্টগ্রাম শহরের আশকারদিঘি এলাকায় থাকতেন। তো দ্বিতীয় বিয়ের পরেই কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে কিন্তু তারা আবার সম্পর্ক গড়ানোর জন্য ঈদের যে বন্ধ এর মধ্যে কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে। আমরা একটু ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছি এই হোটেলের। আচ্ছা, তারা কখন ঢুকেছিল এখানে হোটেলে? কালকে বিকাল 3টায় ঢুকছি, মানে 3টার দিকে ঢুকছি। তারপর দেন ওনারা রুমে যায়। রুমে যাওয়ার পরে ওনারা রুমে থাকে সারাদিন, রুমে তো বের হয় না, আর রুমেই ছিল। যখন রাত 9টা বাজে তার রুম বয়েদেরকে আমাদের একটা বয় ছিল, ওকে ফোন দেওয়া হয় যে সে তার পানি লাগবে, পানি নিয়ে যায়। তাকে রুমে পানি দেওয়া হয়। ওনাকে বলছে যে সকাল 7টায় সে রুম থেকে ছেড়ে দিবে, চলে যাবে সকাল 7টায়। যখন 8টা বাজে তাকে 8টা বাজে তাকে ফোন দেওয়া হচ্ছে, কিন্তু সে ফোন মোবাইলটা বন্ধ, সুইচ অফ মোবাইল। দেন তাকে যখন আমরা 10টা বাজে তার যে বয় ছিল যে সে তাকে চিকেন করেছে, সেকে পাঠানো হয়। সে গিয়ে দেখেছে সে লোকটা জ্বলানো অবস্থায় আর মেয়েটা মৃত অবস্থায় পড়ে আছে। তখন সে নিচে দৌড়ে নামার পরে আমরা পুলিশের আশ্রয় নিই আর কি। উদ্ধার করছে, হ্যাঁ উদ্ধার করে নিয়ে গেছে। তারপর ছেলে পক্ষের মেয়ে পক্ষ দুটো গার্ডিয়ান আসছিল। জানা গেছে যে ওনাদের একটা মনমালিন্য ছিল, ঝামেলা হয়েছিল আরো আগে। এর আগের দিনও আমি যদি বলি শনিবারও কি তারা এই হোটেল উঠছে? হ্যাঁ, শনিবারে রাত 10টায় উনি আসছিল এখানে। শনিবারে রাত 10টার দিকে ওনারা চিকেন করেছিল। তারপর দিন ওনারা সকালে চলে গেছিল। সেই পরে সারাদিন যাবত থাকার পর 3টা ওনারা আবার ইন করছে এখানে। পুলিশ বলছে এই ঘটনার তদন্ত তারা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা জেলা পরিষদ থেকে এনসিপির 2 শীর্ষ নেতার নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ করে নতুন বিতর্কের মুখে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তিনি দাবি করেন গণমাধ্যমে তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। মহিনুদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কিছু একটা ও 15 কোটি টাকা নিয়ে গিয়েছে, সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমি হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় এমন বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনে জন্ম দেয় নতুন আলোচনা সমালোচনা। লুটপাট করেছে,
পরে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফোন করে মোস্তাক মিয়ার কাছে বিষয়টি জানতে চান। অর্থ বরাদ্দ নিয়ে ওই আলোচনার মাধ্যমে তাদের 53 সেকেন্ডের ফোন আলাপের এই রেকর্ডটিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া অর্থ হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে নিয়েছেন এমন বক্তব্য অস্বীকার করতে শোনা যায় জেলা পরিষদের প্রশাসক মোস্তাককে। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবে। না আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি, তো বৈষম্য বিরোধী আপনি এটা বলেন। না ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেন, সরকারি প্রকল্প অনুমোদনের আগে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই করা হয়। কোনো অনিয়ম হয়ে থাকলে তা জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানান তিনি। আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। আই এম উইলিং টু আনসার। ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট এনি ফাইলস ইউ ক্যান কল মি। পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক বলেন, তার বক্তব্যটি ভুলভাবে প্রচার করা হয়েছে। এখানে প্রায় 25 কোটি টাকার প্রকল্প তারা অস্বাভাবিক বিভাগে বরাদ্দ নিয়েছেন এডিবি এবং রাজস্ব তহবিলের। সেটাই আমি বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। ফোন আলাপ হয়েছিল হাসনাত আব্দুল্লাহ সাহেবের সাথে। উনি এই জিনিসটাকে জনমনে বিভ্রান্তি করার জন্য আমার কথাগুলা কাট করে ছোট্ট একটা অংশ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। জনমনে বিভ্রান্তি এড়াতে বিষয়টি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য প্রকাশের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। রাজনৈতিক সহাবস্থানের কারণে আমি মনে করি প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। দায়িত্বে থাকাকালীন সময়ে আমরা আমাদের বরাদ্দ এবং জনসংখ্যা অনুপাতে নিয়ে একটি সুন্দর এবং সুষম রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। কুমিল্লা জেলা পরিষদের অর্থ বরাদ্দ নিয়ে শুরু হওয়া এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হয় সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনার পারদ। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, লেবানন ইসরায়েল সংঘাতের বিস্তার এবং আঞ্চলিক নিরাপত্তা শঙ্কা সব মিলিয়ে ফের জটিল হয়ে উঠছে পরিস্থিতি। তবে সামরিক উত্তেজনার মাঝেও কূটনৈতিক সমাধানে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বারুদের গন্ধে ভারী হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ। নতুন করে ইরানের গোরুক শহর ও দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার পর ইরানে এই হামলার দাবি করে ইউএস সেন্ট্রাল কমান্ড। পাল্টার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তবে ঠিক কোথায় এই আক্রমণ হয়েছে তা স্পষ্ট করেনি তারা। এদিকে ইসরায়েল যখন লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান বিস্তৃত করতে ব্যস্ত, তখনই তেল আবিবে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার কুয়েতের দাবি, তাদের আকাশ সীমায় ধেয়ে আসা বেশ কয়েকটি অজানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে তারা। এমন উত্তেজনার মাঝে ট্রুথ সোশ্যালে দেয়া এক মার্কিন পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান সত্যিই চুক্তিতে পৌঁছাতে চায়, তবে যে চুক্তিই হোক না কেন তা যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য ভালো হবে। আসমাতুলি, নিউজ 24। লেবাননে নতুন করে ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়ানোর ঘোষণার পরপরই সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 2% বেশি বেড়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির আশায় তেলের দাম কিছুটা কমলেও বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ বেড়েছে। ফলে আবারও অস্থিতিশীল হয়ে উঠছে জ্বালানির বৈশ্বিক বাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই অপরিশোধিত তেলের দরে বড় লাভ দেখা যায়। যুক্তরাষ্ট্রের WTI জ্বালানি তেলের দাম প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি $90 কাছাকাছি পৌঁছায়। পাশাপাশি ব্রেন্ট ক্রুডের দরও 2% বেশি বেড়ে ছাড়িয়ে গেছে $93। অথচ গেল সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির খবরে তেলের দাম নিম্নমুখী ছিল। ওই সময় উভয় সূচকেই তেলের দর কমে যায় প্রায় 2%। কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বাজারের সেই সাময়িক স্বস্তি দ্রুতই কেটে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, এমন অস্থিতিশীল পরিস্থিতিতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথে জ্বালানি পরিবহনে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি উস্কে দিয়ে বৈশ্বিক অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।